দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মুস্তাফিজ খান সোফায় বসে আছেন, কোলে তার ল্যাপটপ, সামনে গোল কাজ, টেবিলের ওপর ধোয়া ওঠা কফি। অফিসের কোনো কাজে ব্যস্ত তিনি। আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছেন। মায়া তার সামনে সোফায় বসে আছে, মনোযোগ দিয়ে টিভিতে কার্টুন দেখছে। ও হঠাৎ কলিং বেজের আওয়াজে দুজনের মনোযোগ ব্যাহত হয়। মায়া উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশের ব্যক্তিটি দেখে খুশিতে আটখানা হয়ে মামনি বলে চিল্লানি দিল। পরপর ঝাপটে ছড়িয়ে ধরল তাকে। মিসেস রাফানা চৌধুরীও মিষ্টি হেসে জড়িয়ে ধরেন ওকে। মুস্তাফিজ খান উঠে দাঁড়ান। মায়েরা খান কিচেন থেকে বেরিয়ে আসেন। মায়া অনেকক্ষণ জড়িয়ে ধরে থাকে তার মামনিকে। বাহ বাহ, মা মেয়ের এত ভালোবাসা, আমাকে তো কেউ চোখেই দেখছে না। রুহান চৌধুরী মন খারাপে নাটক করে বলে ওঠেন। তার হাতে মিষ্টির প্যাকেট। মিচে মিচে রাগ করলেন রাফানা চৌধুরী। বললেন, এই তুমি আমাদের মা মেয়েকে হিংসে করছো কেন? তুমি তো কালকে এসেছো, তোমাকে আবার আলাদা করে দেখতে হবে কেন? হ্যাঁ বাবাই, কালকেই তো তোমার সাথে কথা হলো, কিন্তু মামনিকে তো অনেক দিন পর দেখছি। মায়া, ছাড়ো তোমার মামনিকে, আগে তাকে বসতে তো দাও। মায়েরা খান এগিয়ে এসে বললেন, রাফানা চৌধুরীর সাথে কুশালাদি বিনিময় করেন। মুস্তাফিজ খান রুহান চৌধুরীকে জড়িয়ে ধরেন। রুহান চৌধুরী মিষ্টির প্যাকেটগুলো মায়েরা খানের হাতে দেয়। দুজনকেই সোফায় বসতে দেওয়া হয়। রাফানা চৌধুরী মায়াকে নিজের পাশে বসালেন। মাহিরা খান কিচেনে ছুটলেন নাস্তা বানানোর জন্য। নাস্তার পর্ব শেষ করে রাফানা চৌধুরী কথা তুললেন, আসলে আমরা আজ এখানে এসেছি একটি বিশেষ কারণে। কি কারণে ভাবি? মাহিরা খান বললেন। রাফানা চৌধুরী মায়াকে জড়িয়ে ধরলেন, মৃদু হেসে বললেন, আসলে আমি রুদ্র আর মায়ার বিয়ের ডেট ফিক্সড করতে এসেছি। এত তাড়াতাড়ি? অবাক হয়ে বলল মায়া। কেন বাচ্চা, তুমি তো বিয়েতে রাজি, তাহলে সমস্যা কোথায়? না, সমস্যা নেই, কিন্তু সামনে তো এক্সামের টেনশন করো না। এক্সাম তো বিয়ের পরও দেওয়া যাবে, আর আমি জানি আমার মেয়ে এমনিতেই ভালো করবে। রাফানা চৌধুরী মায়ার হাত বুলিয়ে দিয়ে বললেন। মায়া মুচকি হাসে। মায়েরা খান কোমল স্বরে বললেন, ভাবি আপনি বলেন, কখন বিয়েটা ঠিক করতে চাচ্ছেন? এই তো 4-5 দিনের মধ্যে। মাহেরা খান অবাক হলেন, কপালে ভাঁজ ফেলে বললেন, ভাবি কোনো সমস্যা হয়েছে? না মানে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? রুহান চৌধুরী কিছু বলতে যাবেন, তার আগেই রাফানা চৌধুরী তাকে থামিয়ে দেন। ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, না, কোনো সমস্যা না। আমি একটু তাড়াতাড়ি মায়াকে নিয়ে যেতে চাচ্ছি, এর বেশি কিচ্ছু না। মুস্তাফিজ খান আর মাহিরা খান একে অপরের মুখের দিকে তাকান। একজন আরেকজনকে ইশারা করেন। কনফিউজ তারা এখনো। এত তাড়াহুড়ো কিসের? মায়া নিজেই বলল, মামনি, আমার মনে হচ্ছে তুমি আমাদের থেকে কিছু লুকাচ্ছ। সত্যি করে বলো তো, কি হয়েছে? আসলে রুদ্র বিয়েটা করতে নাকচ করে দিয়েছে, তাই তো? চমকে তাকালেন রাফানা চৌধুরী সহ সকলে। এতগুলো হতভম্ব দৃষ্টি ওর দিকে আঁচড়ে পড়তেই থম খেলো মায়া। চোখ পিটপিট করে তাকালো সকলের দিকে। রাফানা চৌধুরী হতবাক স্বরে বললেন, তুমি কিভাবে জানলে? ও আমাকে নিজেই বলেছে, আর বলেছে আমি যাতে বিয়েটা না করি। ও আমাকে মেনে নিতে পারবে না। ওর এত বড় সাহস, ও তোমাকে এসব বলেছে? রাগী স্বরে বললেন রাফানা চৌধুরী। রুহান চৌধুরী শান্ত করার চেষ্টা করলেন তাকে। উদ্বিগ্ন স্বরে বললেন, রাফানা, শান্ত হও তুমি। কি শান্ত হব? শুধুমাত্র তোমার জন্য তোমার ছেলের এত বার বেড়েছে। লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছ। রুহান চৌধুরী অসহায় শ্বাস ফেললেন। এই মা ছেলের চক্করে মাইনকার চিপায় পড়েছেন তিনি। দুটোই সমান জেদি। এক পলক মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মায়া, তুমি বলো তো, ওর কি কেউ আছে? হ্যাঁ আছে, ওর নাম আরশি। 2 বছর ধরে রিলেশনে আছে তোমার ছেলে আর ও। কণ্ঠ খাদে নামিয়ে বলল মায়া। আমার পুত্রবধূ যদি কেউ হয় তাহলে শুধু মায়াই হবে। অন্য কাউকে যদি আনে তাহলে আমি ঘর ছেড়ে বেরিয়ে যাব বলে দিলাম। অস্থির স্বরে বললেন রাফানা চৌধুরী। তুমি আগে শান্ত হও প্লিজ, ওনাদের সামনে এসব কি করছো? রুহান চৌধুরী তড়িঘড়ি করে বললেন। মুস্তাফিজ খান এতক্ষণ নিশ্চুপ বসেছিলেন। সবার কথা মনোযোগ দিয়ে শুনলেও একটা কথা বলেননি। এবার তিনি মুখ খুললেন, গম্ভীর স্বরে আওড়ালেন, রুদ্র যদি এই বিয়েতে রাজি না থাকে তাহলে আমাদের আর না আগানোই উচিত। ওর থেকে ওর ভালোবাসা কেড়ে নেওয়া ঠিক হবে না।
এ কি বলছেন ভাইজান? ওকে এতবার বলার পরও ও আরশির কথা একবারও বলেনি? যদি এতই ভালোবাসে তাহলে আরশির কথা অবশ্যই বলতো। রাফানা চৌধুরী সাফাই দিয়ে বললেন। রাফানা চৌধুরী আর মুস্তাফিজ খান আলোচনা করছেন। তিনজন মানুষ মন দিয়ে তাদের কথা শুনছে। মুখে কলু পেটে বসেছিল মায়া। মনটা খারাপ হয়ে গেছে ওর, ভীষণভাবে রাগ উঠেছে। আর সব রাগ গিয়ে পড়ছে রুদ্রর ওপর। এত করে বলার পরও ছেলেটা মানল না। সেই নিজের কথায় জারি রাখলো, নিজের জেদেই অটল থাকলো। একবার বিয়েটা কোনো মতে হোক, এর সব কিছুর শোধ তুলবে মায়া। মায়া হঠাৎই অপ্রত্যাশিতভাবে বলল, রুদ্রকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না বাবা। ডাইনিং রুমে যেন একটা ছোটোখাটো বিস্ফোরণ ঘটল। সবাই অবাক চোখে তাকিয়ে থাকলো মায়ার দিকে। মায়া নির্বিকার, মুখটাকে বাংলা পাঁচের মতো করে বসে আছে। মুস্তাফিজ খান অবাক স্বরে ডাকলেন, মায়া, তুমি তো আমার সব পছন্দের জিনিস না চাইতেও এনে দিতে আমাকে, তবে এখন কেন পিছু উঠছ? ওর ভালোবাসা গুরুত্বপূর্ণ, আমার না। আমি ওকে শুধু পছন্দ করি না বাবা, ভালোবাসি। আমি ওকে চাই, নিজের করে চাই। কিন্তু ও যে আমায় চাইছে না। আমার কাছে এনে দাও তাকে বাবা। যদি এনে দিতে না পারো তবে এই জন্মে আমার আর কাউকে বিয়ে করা হবে না। মায়া টলমল চোখে চেয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো প্রিন্সেস? মুস্তাফিজ খানের কাতর কণ্ঠস্বর। তোমার প্রিন্সেস তোমার কাছে কিছু চাইছে বাবা। আমি ওকে ছাড়া মরে যাব, সত্যি বলছি। ও আমাকে না চাইলেও আমাকেই বিয়ে করতে হবে ওকে। রাফানা চৌধুরী মাথার হাত বুলিয়ে দেয়। মায়া মাথা নিচু করে আছে। মাহিরা খানের বুকের মধ্যে কষ্ট হচ্ছে। মায়ার কোনো ইচ্ছা তিনি কোনোদিন অপূর্ণ থাকতে দেননি। সব কিছু মুখ ফুটে যাওয়ার আগেই ওর সামনে হাজির করেছেন। তবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই ও বুঝি দেওয়া হলো না মেয়েকে। মেয়েটা তার ভালোবাসা পাবে না, এই ভয়টাই তো পাচ্ছিলেন তিনি। রাহানা চৌধুরী সনম স্বরে বুঝিয়ে বললেন, তুমি চিন্তা করো না মায়া, রুদ্র বিয়ে করলে তোমাকেই করবে। বলছো? বলছি বাচ্চা। তাহলে ওর অমতেই বিয়েটা হবে। ওর মতামতের ধার ধারি না আমি। রুদ্রর অমতে কেমনে বিয়ে হবে? ওকে চেনো না তুমি, জানো না ওর জেদ। তোমার মাথায় কি চলছে বলো তো? রাফানা চৌধুরী চিন্তিত হলেন। আগে বলো, তোমরা সবাই আমাকে সাথে আছো? আমরা সবাই তোমার সাথে আছি মায়া, রোহান চৌধুরী আশ্বাস দিয়ে বললেন। বাবা। মায়ার ডাকে মুস্তাফিজ খান ওর দিকে ফিরে তাকালেন। নিশ্চুপ থাকলেন ক্ষণকাল। পল কয়েকবার ভাবার পর বললেন, আমিও আছি। মেয়ের জন্য একটু কুটকাচালি না হয় করলাম। মায়া চোখের জল মুছে বাঁকা হাসে। রোহান চৌধুরীর দিকে তাকিয়ে বলে ওঠে, ঠিক আছে, আপাতত বিষয়টা ধামাচাপা দাও আর কাটিও না ওকে। কয়েকদিন নিজের জেদের ওপর অটল থাকুক। আমাকে রিজেক্ট করা, তাই না? এমন কাহিনী করব না ও কোনোদিন জিততে পেরেছে বুঝি আমার সাথে। দুজন কপত কপতে বসে আছে পার্কের একটি বেঞ্চে। মেয়েটির পরনে নীল রঙের শাড়ি আর ছেলেটির পরনে নীল পাঞ্জাবি। মেয়েটির কোলে মাথা রেখে ছেলেটি বেঞ্চে শুয়ে আছে। মেয়েটির হাতে বাদামের ঠোঙ্গা। সন্তর্পণে বাদামের খোসা ছাড়িয়ে ছেলেটির মুখে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। ছেলেটি মুখ নাড়িয়ে কিছু বলছে, হয়তো প্রেমময় বাক্য আওড়াচ্ছে প্রিয়তমার নিকট। মেয়েটিও তা শুনে খিলখিল করে হেসে উঠছে। ছেলেটি তা দেখে মেয়েটির চুলে বাঁধা গাজরা ধরে টান দিচ্ছে। বিকেলের সময় মাথার ওপর নীল আকাশ, সূর্যরশ্মি কিরণ দিচ্ছে। কাছের ওপাশ থেকে দুজনের দিকে একদৃষ্টে চেয়ে আছে রুদ্র। মুখে তার হাসি লেপটানো। মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তার পরনে অফিসের ফর্মাল পোশাক। সামনের টেবিলে ধোয়া ওড়া গরম কফি। কয়েকদিন হলো বাবার অফিসে জয়েন করেছে সে। পড়াশোনার পাশাপাশি অফিসের হাল ধরাও চেষ্টা করছে। অফিস থেকে ফেরার পথে পার্কে কিছুক্ষণ সময় কাটাতে চেয়েছিল। পার্কে সব কপত কপতি। অনেকে তাদের বাচ্চা নিয়েও পার্কে ঘুরতে এসেছে। তাই পার্কের পাশের রেস্টুরেন্টে বসে কফি অর্ডার দিয়েছিল। আর তখনই চোখে পড়ে দুজন কপত কপতির দিকে। মাঝে 2 দিন কেটে গেছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার মা বাবা এই 2 দিনে একবারও বিয়ের কথা তোলেনি। তার মা যে বিয়ে নাকচ করার ফলে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, সেও বিয়ের কথা বলেনি। মায়াও কেমন জানি ব্যবহার করছে। এই 2 দিন ভার্সিটিতে দেখা হয়েছিল। মায়া কেমন যেন ইগনোর করছিল তাকে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে ও মায়ার ফিলিংস বোঝে, কিন্তু মায়াকে নিজের জীবনের সাথে জড়াতে ভয় হয়। যদি কোনোদিন মনের অজান্তে কষ্ট দিয়ে ফেলে সেই ভয়।
বিয়ে ভালোবাসার চক্করে যদি ওর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, রুদ্র সহ্য করতে পারবে না। এই বন্ধুত্ব সব কিছুর ঊর্ধ্বে। রুদ্র কফির কাপে চুমুক দেয়। রুদ্র, আরশির ডাকে দৃষ্টি তুলে তাকালো রুদ্র। আরশি বসে আছে ওর সামনের চেয়ারে। রুদ্র মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস এত ব্যস্ততার মাঝেও দেখা করতে আসার জন্য। আসলে কথাটা অনেক আর্জেন্ট ছিল, না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। বলো, কি বলবে? আমার কথা তোমার মা বাবাকে কখন বলবে? অবাক হয়ে তাকালো রুদ্র। এই প্রথমবার আরশি এই কথাটা বলল, নয়তো ওরা রিলেশনে আছে 2 বছর হতে চলল। আরশি কখনো বিয়ে করার কথা বলেনি ওকে। রুদ্র বিভ্রান্ত স্বরে আওড়ালো, হঠাৎ এই কথা? কোনোদিন তো বলনি তুমি। কোনোদিন বলিনি, আজ বলছি। বিয়ের বয়স হয়েছে আমাদের, তুমিও অফিসে জয়েন করেছো। আম্মু একবার তুলেছে বিয়ের কথা, আমি তোমার কথা বলেছি। আম্মু আব্বুর আপত্তি নেই, তুমি তোমার মা বাবাকে জানাও। রুদ্র চুপ থাকলো ক্ষণকাল, মাথা নিচু করে দৃষ্টি রাখলো টেবিলে। এই কথাটা রাফানা চৌধুরীর কানে গেলেই হলো, ওর আম্মাজান ঘর থেকে বের করে দিবে ওকে। বিয়ে করার চক্করে উপরে একমাত্র ছাদটাও হারাতে হবে রুদ্রকে। মায়াকে বিয়ে করবে না বলেছিল, তাতেই যে রণচণ্ডী রূপ ধারণ করেছে। আরশিকে বিয়ের কথা বললে কি যে হবে তা ভাবতেই রুদ্রর গায়ে কাঁটা দেয়। শুনেছিল মায়ার জন্মের সময় যে কেবিনে মায়ার জন্ম হয়েছিল সেই কেবিনেই দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল ওদের পরিবার। কোনোদিন এই কথাটা শোনানো হয়নি ওদেরকে, হয়তো লেখাপড়ায় এফেক্ট পড়বে তাই। শোনালেই ভালো হতো বোধহয়। রুদ্র মায়াকে ওই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারত, এতগুলো রিলেশন করতো না। বাট মেয়েটাকে যে ও বেস্ট ফ্রেন্ড ছাড়া আর কোনোদিন কিছু ভাবতেই পারেনি। এমনকি রিলেশনগুলো ও জাস্ট টাইম পাস করার জন্য করেছিল, বিয়ের জন্য না। আরশিকে কি করে বোঝাবে এটা? হাজারো মিথ্যের মাঝে এটাই সত্যি, আরশির জন্য ওর সফট কর্নার জেগেছে। বাট সেটা বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আরশি আবার ডাকলো ওকে। রুদ্র তাকালো ওর দিকে, নম্র স্বরে মিথ্যে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা আম্মুকে বলবো। ঠোঁট বিস্তৃত করে হাসলো আরশি। রুদ্র কথাটা বড্ড আকুবাকু মন নিয়ে বলেছে। ও জানে মা মানবে না ওর, দরকার হলে ত্যায্য করবে ওকে, তবুও মায়া ছাড়া আর কারুর কথা শুনবে না। তবুও কেন যেন মিথ্যা বলল। আরশির হাসি দেখে মনে হলো ভাগ্যিস মিথ্যা বলল, নয়তো মেয়েটা মুখ কালো করে ফেলতো। রুদ্র ভালো লাগতো না জিনিসটা। আরশি কফির কাপে চুমুক দিয়ে বলল, এই কথাটা কদিন ধরে বলার জন্য পিছু পিছু ঘুরছি তোমার, জানো, কিন্তু কোনো মতে সুযোগ হয়ে উঠছিল না। কেন সুযোগ হচ্ছিল না কেন? ভার্সিটিতে তো প্রতিদিনই দেখা হয়, দেখা হলেই বাকি তোমার সাথে কথা বলা যায়, সেখানে হাই হ্যালো পর্যন্ত করা যায় না তোমার বন্ধুগুলোর জন্য? খালি টেনে টেনে নিয়ে যায় তোমাকে, তুমি তো ওদের বলোও না কিছু। মাঝে মাঝে বড্ড রাগ হয় আমার। আক্রোশ নিয়ে বলল আরশি। এবারে মুখের হাসি গায়েব হলো রুদ্র। কিছুটা গম্ভীর হয়ে বলল, আমাদের বন্ধুত্বের নিয়ে কিছু বলবে না আরশি। ওরা আমার একটা পরিবার, আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কনসার্ন হয় আমার জন্য, ওদের কিছু বলার ক্ষমতা আমার নেই। আরশি দেখল পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, রুদ্রর মন খারাপ করে দিচ্ছে ও। তাই কথা ঘুরানোর জন্য আমতা আমতা করে হেসে বলল, আচ্ছা আচ্ছা বলবো না, অন্য কিছু বলো, সব ভালো তো? কথা বলছিল দুজনে, হঠাৎই টেবিল কাঁপিয়ে রুদ্র মুঠোফোনটি বেজে উঠল। রুদ্র ফোন হাতে নেয়, নাম্বার দেখতেই হাসলো ও। মায়া কল করেছে। এই মেয়ে তার উপর রাগ করে 2 দিনের বেশি থাকতে পারে না। রুদ্র কল রিসিভ করে, কৌতুক মিশ্রিত স্বরে বলল, শেষমেশ তো কল দিতেই হলো আমাকে। রুদ্র তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে আয়, তড়িঘড়ি করে বলল মায়া। রুদ্র হক চোখে যায় মায়ের কণ্ঠ শুনে, উদ্গ্রীব হয়ে আওড়ায়, কি হয়েছে তোর, গলা এমন লাগছে কেন? তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু বাবাইয়ের কি জানি হয়েছে, আব্বুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এখন নাকি খারাপ লাগছে। তুই তাড়াতাড়ি আয়, আমি ডক্টরকে ফোন দিয়েছি। মায়ু, আবার বাবার কি হয়েছে? হ্যালো হ্যালো। রুদ্র ফোন সামনে এনে মায়া কল কেটে দিয়েছে। আর সেই অবাক দৃষ্টিতে দেখছিল ওকে। রুদ্র ফোন রাখতে উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে রুদ্র? বাবা,
বাবা অসুস্থ হয়ে পড়েছে আরশি, আমাকে যেতে হবে। আরশিকে কিছু বলার সুযোগ না দিয়েই উঠে দাঁড়ালো রুদ্র। তাড়াহুড়ো করে বিল পে করে হন্তদন্ত বেরোলো ক্যাফেটেরিয়া ছেড়ে। আরশি বলতে চাচ্ছিল বিল দিতে হবে না, আমি দেব। বলতে চাচ্ছিল আরও অনেক কিছুই, তবে সে সুযোগ দিল না রুদ্র। আরশিও ছুটল ওর পিছু পিছু। গাড়িতে বসে সাই করে ছুটে গেল রুদ্র। আরশি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ক্যাফের সামনে। কু ডাকছে মন, মনে হচ্ছে খারাপ কিছু হবে, ও হারিয়ে ফেলবে ওর ভালোবাসাকে। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আরশি কি ওর ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবে? জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।